অনিয়মিত খাওয়া দাওয়া, রাত্রি জাগরণ, দীর্ঘক্ষণ রোদে কাজ করা, জল কম খাওয়া, পাকস্থলী, লিভার ইত্যাদি রোগ থাকা প্রভৃতি কারণে কনস্টিপেশন বা কোষ্ঠবদ্ধতা রোগটি হতে পারে। এই কোষ্ঠবদ্ধতা রোগটি যে কারণে হোক না কেন এর সুচিকিৎসার প্রয়োজন, কেননা এটার যদি সুচিকিৎসা না হয় তাহলে এর থেকে মোস্ট অফ ব্যাধির জন্ম নেয়। আপনারা কথা নিশ্চয়ই জানেন যে যাদের পেটের রোগ আছে তাদের কিন্তু রোগ ব্যাধিগুলো পরস্পর এসেই যায়। সুতরাং এই কনস্টিপেশনের সুচিকিৎসার প্রয়োজন। এবার এই প্রসঙ্গে একটা কথা বলার প্রয়োজন। আমি মিডিয়াতে দেখেছি এই কনস্টিপেশন সম্পর্কে লেকচার, তারা কিন্তু এই কনস্টিপেশন রোগটিকে তুড়ি মেরে আরোগ্য করে দিচ্ছে, এরকম প্রতিশ্রুতি দিচ্ছে। তো এইরকম প্রতিশ্রুতির ভিডিও কিন্তু মিডিয়ায় দেখা যায় এবং দর্শকও হাই হাই রিয়াক্ট করে, এরকমটা আমি দেখেছি। তো তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ডক্টর বিধানচন্দ্রের নাম নিশ্চয়ই শুনেছেন। তো এই বিখ্যাত ডক্টর এই কনস্টিপেশন সম্পর্কে একটা কথা বলেছিলেন। কথাটি তিনি বলেছিলেন এই যে কনস্টিপেশন ইজ এ ক্রিটিক্যাল ডিজিজ। তো তিনি কেন বলেছিলেন এটা বলার একটা কারণ হচ্ছে যে এই কনস্টিপেশন যদি কোনো ব্যক্তির একবার শুরু হয় তাহলে এই রোগটি সহজে আরোগ্য হতে চায় না। এর কারণটা হচ্ছে যে এই কনস্টিপেশনের জন্য অনেক সময় রোগী নিজেই দায়ী হয়ে থাকে। একজন রোগী, কনস্টিপেশনের রোগীর যদি বায়োডাটা ঘেঁটে দেখা যায় তাহলে দেখা যায় যে তার আচরণের জন্যই নিজের রোগের জন্ম দেয়। যেমন ধরুন, কোনো ব্যক্তি দীর্ঘকাল ধরে হাই রিস্ক ফুড খাচ্ছেন, মানে মশলা জাতীয় খাবার খাচ্ছেন, তাকে যদি ডাক্তারবাবু বলে যে আপনার এই মশলা খাওয়া কমাতে হবে বা আপনি জল কম খাচ্ছেন সেটা বেশি করে খাবেন, তাহলে রোগী তার চরিত্রটাকে সহজে বদলাতে পারে না। এই জন্য দেখা যায় যে পেটের রোগ ব্যাধিগুলো যখন এসেই যায় তখন তাকে ছাড়ানো মুশকিল। যাই হোক, আমরা ফিরে আসি মূল বিষয়ে। আজকের ভিডিওতে এই কনস্টিপেশন আরোগ্যের জন্য হোমিওপ্যাথিতে যে রেমেডিগুলো আছে তার 3টি দ্রুতভাবে কার্যকারী রেমেডির কিছু লক্ষণ, শক্তি, ডোজ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমি প্রথমে এই ভিডিও কন্টেন্টটি লিখে নিই, তাহলে আপনাদের বলতে ও বোঝাতে সুবিধা হবে। 3 কুইকার রেমেডিস ফর কনস্টিপেশন। এটার মানেটা হবে কি, এটার বাংলা হবে যে কনস্টিপেশন চিকিৎসার জন্য দ্রুতভাবে কার্যকারী 3টি ঔষধ। এখন এই বিষয়ে আমি আপনাদের বিশেষ কিছু বলবো না। আপনারা তো এই কনস্টিপেশন দূর করার জন্য প্রচুর প্রকার রেমেডি খেয়েছেন, ত্রিফলা খেয়েছেন, বিভিন্ন রকম হোমিওপ্যাথি ঔষধ খেয়েছেন। আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা এই যে 3টি রেমেডি, এই 3টি রেমেডির লক্ষণ অনুসারে প্রয়োগ করে দেখুন। নিঃসন্দেহে রোগী কিন্তু আরোগ্য হয়ে যাবে। এই কথাটা শুধু আমিই বলছি না, বিখ্যাত ডক্টর বরিক সাহেব সাজেস্টেড করেছেন যে এই 3টি রেমেডি কনস্টিপেশন দূর হয় এবং সেটা দ্রুতভাবেই আরোগ্য হয়। যাই হোক, আমি এক এক করে আপনাদের 3টি রেমেডির কিছু লক্ষণ, শক্তি, ডোজ সম্পর্কে আপনাদের ধারণা দেব। আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে নিশ্চয়ই আপনাদের ঔষধ খুঁজে বের করতে খুব সুবিধা হবে। আপনাদের ফার্স্ট রেমেডিটির কথা বলি, সেটা হচ্ছে আমন মিউর। এটা 30 শক্তি ব্যবহার করবেন। এখন এই আমন মিউর যে রেমেডিটি রয়েছে, এই রেমেডিটি আপনি কোন ধরনের রোগীদের ক্ষেত্রে ভাবতে পারেন? মোটা থলথলে ব্যক্তি যাদের শ্বাস প্রশ্বাসের কোনো না কোনো রোগ আছে তাদের জন্য এই রেমেডিটির কথা প্রথমে ভাবতে পারেন। এই আমন মিউরের রোগীদের মল হয় শক্ত এবং শুষ্ক। মল ত্যাগকালে এদের মল কিন্তু ভেঙে ভেঙে পড়ে, অথবা মলের সঙ্গে কিন্তু শ্লেষ্মাও বেরোয়। এই যে লক্ষণগুলো বা বৈশিষ্ট্যগুলো, এগুলো মনোযোগ দিয়ে শুনবেন, প্রয়োজন বোধে খাতায় বা ডায়েরিতে লিখে নিতে পারেন।
এমন মিউরের রোগীদের মল কিন্তু শুকনো হয় এবং শক্ত হয়, মল ত্যাগকালে মল ভেঙে ভেঙে পড়ে, অথবা মলের সঙ্গে কিন্তু শ্লেষ্মাও থাকতে পারে, দুটোও থাকতে পারে। এখন এই এমন মিউরের রোগীদের মল ত্যাগকালে কিছু অস্বস্তির সৃষ্টি হয়, সেটা হচ্ছে অন্ত্রের মধ্যে জ্বালা হয়, পেইনও হয়। এই এমন মিউর যে রেমিডিটি, এই রেমিডিটি কিন্তু চুলকানিযুক্ত অশ্বে, যে অশ্বরোগে মলদ্বারে চুলকানি থাকে, সেই অশ্বের কিন্তু ভীষণ ভালো একটা রেমেডি। তাহলে এই এমন মিউরের সার কথা কি, অর্থাৎ এই এমন মিউর যে রেমেডিটি, এই রেমেডিটি আমরা কোন ধরনের রুগীদের ক্ষেত্রে ভাবতে পারি। দেখুন আমি লিখে দেখাচ্ছি, সেটা হচ্ছে মোটা, ঠিক আছে, মোটা থলথলে, মোটা থলথলে ব্যক্তি, আর হচ্ছে শ্বাসযন্ত্রের রোগ আছে, মানে ফুসফুসের কোনো রোগ আছে, ঠিক আছে, এমন ব্যক্তিদের জন্য কিন্তু আমরা এই এমন মিউর রেমেডিটি প্রথমে ভাবতে পারি। এবার এই এমন মিউর তো বড় একটা রেমেডি, এই রেমেডি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের এখানে জানানো সম্ভব নয়, তাহলে ভিডিওটি বড় হয়ে যাবে। এখন এই এমন মিউরের ভিডিও যদি আপনি দেখতে চান, পূর্ণাঙ্গ ভিডিও আছে, শুধু এমন মিউরেরই নয়, এখানে যে 3টি রেমেডির কথা বলা হবে, প্রত্যেকটি রেমেডির ভিডিও এই চ্যানেলে আছে, পূর্ণাঙ্গ ভিডিও। যদি আপনি সেগুলো দেখতে চান তাহলে কিভাবে দেখবেন? দেখুন, প্রত্যেকটি রেমেডির নামের ডান দিকে সংখ্যা লিখে ভি লেখা হয়েছে। এখানেও দেখুন লেখা হয়েছে যে এমন মিউর 403 ভি। এই 403টা হচ্ছে এই এমন মিউরের ভিডিও নাম্বার। যদি আপনি এই ভিডিওটি দেখতে চান তাহলে কেন সাহেবের যে মাথা রয়েছে, ওই মাথার উপর যদি আপনি টাচ করেন তাহলে এই পেজটি ওপেন হয়ে যাবে। এবার এই পেজে দেখুন যেখানে ভিডিও লেখা রয়েছে, আপনি যদি সেখানে টাচ করেন তাহলে এই চ্যানেলে যতগুলো ভিডিও আছে আপনাকে উপর নিচে দেখিয়ে দেবে। আপনি টেনে নিচের দিকে গিয়ে 403 নম্বরে টাচ করলেই এমন মিউরের ভিডিওটি ওপেন হয়ে যাবে। এখন এই এমন মিউর রেমেডিটি আপনি 30 শক্তি সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে দিনে 2বার ব্যবহার করতে পারেন। এবার আপনি সূক্ষ্মমাত্রায় কীভাবে ডোজ বানাবেন সেটা অবশ্যই এই ভিডিওটির শেষের দিকে বলে দেব। আপনাদের সেকেন্ড রেমেডিটির কথা বলি, ভীষণ গুরুত্বপূর্ণ রেমেডি, সেটা হচ্ছে ব্রায়োনিয়া অ্যালবা। এটাও 30 শক্তি ব্যবহার করবেন। এখন এই ব্রায়োনিয়া রেমেডিটি আপনি কোন ধরনের রোগীদের জন্য ভাবতে পারেন? পিত্ত প্রধান ধাতুগ্রস্ত ব্যক্তি, শক্ত মাংস পেশিযুক্ত ব্যক্তি, অথবা কালো বর্ণের ব্যক্তিদের জন্য এই রেমেডিটির কথা ভাবতে পারেন। পিত্ত প্রধান ধাতুগ্রস্ত ব্যক্তি কারা সেই সম্পর্কে আমি অনেকবার বলেছি। তারপরে হচ্ছে যে শক্ত মাংস পেশিযুক্ত ব্যক্তি, যাদের মাংস পেশিগুলো নরম নয়, শক্ত, সেই রকম ব্যক্তি। আর হচ্ছে কালো বর্ণের ব্যক্তি, মানে যারা দেখতে কালো, যেমন আমি, এই রকম টাইপের রুগীদের জন্য আপনারা এই রেমেডিটির কথা ভাবতে পারেন। এখন এই ব্রায়োনিয়া অ্যালবা রুগীদের মলটা কেমন হয় এটা ভালো করে মনে রাখবেন। ব্রায়োনিয়া অ্যালবার রুগীদের মল হয় শক্ত এবং বড় নেড়, শুষ্কও থাকে। এই ব্রায়োনিয়া অ্যালবার রুগীদের মুখে তিক্ত স্বাদ থাকে, পাকস্থলীর মধ্যে ভারী কিছু বা পাথর আছে বলে অনুভূতিও এদের হয়, মানে পাকস্থলীটা ভীষণ ভারবোধ হয়, এরা মনে করে যে পাকস্থলীর মধ্যে ভারী কিছু বা পাথরের মতো কিছু আছে। এছাড়া প্রচুর জল পেপাসা ইত্যাদি উপসর্গ কিন্তু এই কনস্টিপেশনের সঙ্গে এই লক্ষণগুলো অবশ্যই পাবেন। তাহলে ব্রায়োনিয়া অ্যালবার রুগীদের সার কথা কি, অর্থাৎ এই ব্রায়োনিয়া রেমেডিটি আমরা কোন ধরনের রুগীদের জন্য ভাবতে পারি? দেখুন 3টি বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে পিত্ত প্রধান ধাতুগ্রস্ত ব্যক্তি, ঠিক আছে, পিত্ত প্রধান ধাতুগ্রস্ত ব্যক্তি হতে পারে। তারপর হচ্ছে শক্ত মাংসপেশি, হ্যাঁ, শক্ত মাংসপেশি। আর একটা হচ্ছে কালো বর্ণের, হ্যাঁ, কালো বর্ণের ব্যক্তি। এই দেখুন আমি 3টে বলেছি, একটা হচ্ছে পিত্ত প্রধান, আর একটা হচ্ছে শক্ত মাংস পেশিযুক্ত ব্যক্তি, আর একটা হচ্ছে কালো বর্ণের ব্যক্তি। আমাদের হোমিওপ্যাথিতে তো কোনো ডায়েস হয় না, আমরা লক্ষণ দেখে রুগীর সাদৃশ্য ঔষধ খোঁজার চেষ্টা করি। আপনি একটা রুগীর মধ্যে 3টি বৈশিষ্ট্য নাও পেতে পারেন,
তবে যেখানে এই তিনটি বৈশিষ্ট্যের একটাও নেই সেখানে আপনি ব্রায়োনিয়া অ্যালবা ওষুধটি ব্যবহার করতে যাবেন না। যাই হোক, এই ব্রায়োনিয়া অ্যালবার সার কথা হচ্ছে এরকম, যদি আপনি এই ধরনের রুগী পান তাহলে ব্রায়োনিয়ার কথা ভাববেন। এখন আপনি ব্রায়োনিয়া ঔষধটি 30 শক্তি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে 2 বার ব্যবহার করবেন। আপনাদের থার্ড রেমেডিটির কথা বলি, ভীষণ গুরুত্বপূর্ণ রেমেডি, সেটা হচ্ছে সংক্ষিপ্ত নাম লিখি মেজেরিয়াম 30। এবার এই মেজেরিয়াম যে রেমেডিটি, এই রেমেডিটি আপনি কোন ধরনের রোগীদের জন্য ভাবতে পারেন? শ্লেষ্মা প্রধান ধাতুগ্রস্ত ব্যক্তি, স্ক্রুফুলাস ধাতুগ্রস্ত ব্যক্তি এবং চর্মরোগ আছে এমন ব্যক্তিদের জন্য আপনি এই রেমেডিটির কথা ভাবতে পারেন। এই মেজেরিয়াম রোগীদের এই কোষ্ঠকাঠিন্যের সঙ্গে লিভারের রোগ থাকে, অথবা যদি মহিলা হয়ে থাকেন তাহলে জরায়ুর কোনো না কোনো রোগ থাকে। তাহলে দেখুন, আমি 3টি বিষয় বললাম। পুরুষ ছেলে হলে লিভারের রোগ থাকতে পারে, আর মহিলা যদি হন তার লিভারের রোগও থাকতে পারে, জরায়ুরও কোনো সমস্যা থাকতে পারে এই কনস্টিপেশনের সঙ্গে। এই মেজেরিয়াম রোগীদের মলদ্বারে সংকোচন হয়, মানে মলদ্বার চেপে যায়, এটাকে কনস্ট্রিকশন বলা হয়। এই মলদ্বারে সংকোচন হওয়ার জন্য এরা যখন মলত্যাগ করে তখন মলদ্বারে জ্বালা, পেইন ইত্যাদি উপসর্গ সঙ্গে থাকে। যাই হোক, এখন এই মেজেরিয়াম যে রেমেডিটি, এই রেমেডিটির সার কথা আমরা কি পেলাম, অর্থাৎ কোন ধরনের রোগীদের জন্য আমরা প্রথমেই এই মেজেরিয়াম ঔষধটির কথা ভাবতে পারি। তো সেটারও সার কথা 3টি আছে। একটা হচ্ছে শ্লেষ্মা প্রধান ধাতু, শ্লেষ্মা প্রধান মানে যাদের 12 মাস কাল শ্লেষ্মার সমস্যা থাকে এমন ব্যক্তি। তারপরে আছে স্ক্রুফুলাস ধাতুগ্রস্ত ব্যক্তি কারা? যাদের ঠান্ডা লেগেই বিভিন্ন গ্রন্থিগুলো ফুলে যায় তারা। আর একটা আছে চর্মরোগ আছে, ঠিক আছে, চর্মরোগ আছে এমন ব্যক্তিদের জন্য আমরা প্রথমেই এই মেজেরিয়াম ঔষধটির কথা ভাবতে পারি। এখন এই মেজেরিয়াম যে রেমেডিটি, এটা যদি আপনি ব্যবহার করতে চান তাহলে 30 শক্তি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে 2 বার ব্যবহার করবেন। এখন অর্ডিনারিভাবে আমরা কিভাবে সূক্ষ্ম মাত্রায় ডোজ বানাতে পারি, যদি আপনাকে বানাতে হয় তাহলে আপনাকে নিতে হবে 500 ml ড্রিঙ্কিং ওয়াটার। এই 500 ml ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনাকে কয়েক ফোঁটা আরএস দিয়ে নিতে হবে। এখন আপনার নির্বাচিত ঔষধ, মানে আমি যে 3টি রেমেডি বললাম তার যে কোনো একটি দিতে হবে 1 ড্রপ। এবার এই 1 ড্রপ দেওয়ার পরে এটাকে ঝেঁকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখান থেকে 4 চামচের 2 চামচ করে যদি আপনি প্রতিবারে খাওয়ান তাহলে সূক্ষ্ম মাত্রার ডোজ হয়ে যাবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।